ধন্যবাদ। আমি নিশ্চিন্ত নই যে আপনি এক্স্যাক্টলি যা চাচ্ছেন সেটা আমি বলতে পারবো কিনা। তো আমার যে প্রফেশন ছিল সেটাতে এনকারেজ করা হতো টু বি জ্যাক অফ অল ট্রেডস। তো এখন জ্যাক অফ অল ট্রেডস যে হবে সে কিন্তু কোনো কিছুর মাস্টারি অর্জন করতে পারবে না। তো আমার অবস্থানটা অনেকটা সেরকম। কাজে আমি আসলে ১ মিনিট ১ মিনিট করে ৩-৪টা ইস্যুর উপরে যাব ডাইভার্স ফিল্ডে। এক হলো ২০২৪-এর দুর্ভিক্ষ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। দুর্ভিক্ষের দুটো দিক আছে। এক হলো যে অ্যাভেলেবিলিটি অফ ফুড গ্রেইন, আরেকটা হচ্ছে পারচেজিং পাওয়ার। দুইটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, অর সামটাইমস পারচেজিং পাওয়ার বিকামস মোর ইম্পর্টেন্ট। এখন এখানে আমাদের পারচেজিং পাওয়ার থাকবে কিনা ২০২৪-এ, মানে অনেকেরই থাকবে, কিন্তু একটা অংশের থাকবে না কিনা এটা হলো মূল প্রসঙ্গ বলে আমার মনে হয়। তবে তার চেয়ে বড় জিনিস যেটা আমার কাছে পাজল মনে হচ্ছে, কেউ যদি উত্তর দিতে পারেন আমি খুব খুশি হব, সেটা হচ্ছে যে পরিসংখ্যান। কোনো অবস্থাতেই আমাদের ২.৫ কোটি টনের বেশি চাল লাগার কথা না, কোনো অবস্থাতেই হিসাবে আসে না। কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ৪ কোটি টন চাল আমরা উৎপাদন করে যাচ্ছি, এবং এটা এক বছর না, ৩,৮০,০০,০০০, এই ৩,৬০,০০,০০০ এই ধরনের ফিগার আসছে। ১ কোটি টন চাল তো আমার রপ্তানি করার কথা, আমার চাল আমদানি করতে হয় কেন? এই সমস্যার কে সমাধান দিতে পারেন আমি খুব খুশি হব। গণতন্ত্র, নির্বাচন, অর্থনীতি, আমি তিনটাকে যদি একসাথে করি, সমস্যাটা কোথায়? মূল সমস্যা হচ্ছে দায়বদ্ধতার মধ্যে এবং জবাবদিহির মধ্যে। যখনই আপনার মানুষের কাছে যেতে হয় না ভোটের জন্য, আপনার যখন জবাবদিহির তার কোনো ব্যাপার স্যাপার থাকে না সেখানে, তখন আপনি সহজেই আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হয় না যে কেন পার্শ্ববর্তী দেশের একই রকম প্রজেক্টে আপনার কেন ৪০,০০০ কোটি টাকা বেশি লাগে। এটা কিন্তু কোনো উত্তর নাই আসলে, এটা আপনাকে উত্তর দিতে হয় না, কারণ কোনো জবাবদিহিতা নাই, যেহেতু ভোটের জন্য যেহেতু মানুষের কাছে যেতে হচ্ছে না। ভোট প্রসঙ্গে আমি বেশি কিছু বলতে চাই না। আমার কাছে এটা মনে হয়েছে যে বিএনপি যদি এবার নির্বাচনে আসতো তাহলে 18 থেকে অনেক অন্যরকম কিছু হতো, এরকম মনে করার কোনো কারণ আমার সামান্য বুদ্ধিতে আমি খুঁজে পাচ্ছি না। তো তাহলে এই যেহেতু জবাবদিহি থাকে না, কাজেই এইরকমই ঘটতে থাকবে, এবং কুইক রেন্টালের চুক্তি নবায়ন করা হবে, যদিও দেখতে পাবো আমরা যে আসলে অনেক বেশি ক্যাপাসিটি আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। তারপরেও হস্তক্ষেপ এবং পশ্চিমের সাথে সম্পর্ক দুটো রিলেটেড। হস্তক্ষেপ করে, পশ্চিমও করে, অপশ্চিমরাও করে। যখন যে যেখানে সুযোগ পায় হস্তক্ষেপ করে। আমার যদি সুযোগ থাকতো আমিও করতাম অন্য দেশের ব্যাপারে, কিন্তু আমার সেই ক্ষমতা নেই, সুযোগ নেই, এই জন্য করি না। সহজ কথা, এটা পৃথিবীর এই যে আপনি জিও পলিটিক্স বলেন, যা কিছু বলেন, এটা নিয়মই তাই। সেই নিয়ম অনুযায়ী আমরা হস্তক্ষেপ করতে পারি না। তো এখানে এসে 2014-তে ভারত হস্তক্ষেপ করেনি। সম্প্রতি কিন্তু ভারতের একজন প্রাক্তন পররাষ্ট্র সচিব এসেছিলেন, উনি নসিহত করে গেছেন যে আসলে কারো হস্তক্ষেপ করা উচিত না, এবং বাংলাদেশের মানুষ ডিসাইড করবে যে কিভাবে নির্বাচন হবে। মানুষ ডিসাইড করবে কিভাবে, মানুষকে সেই সুযোগ তো দিতে হবে প্রথমত। দ্বিতীয় কথা হলো যে 2014-তে তারা নির্বাচনে হস্তক্ষেপ করেছেন, আজকে তারা অন্যরা কেন নির্বাচনে হস্তক্ষেপ করে নিয়ে তারা খুব আমাদেরকে সবক দিচ্ছেন। তো এখানে পশ্চিমের সাথে সম্পর্কে যে প্রসঙ্গটা আসে সেটা হলো যে আমাদের কিন্তু, আমরা বলছি যে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারোর সাথেই শত্রুতা নয়, কিন্তু আমাদের সাম্প্রতিক যে ভাষ্যগুলো আসছে তাতে করে কিন্তু পশ্চিমের সাথে আমরা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করার কোনো চেষ্টা করছি, তার কোনো কিন্তু প্রমাণ আমি দেখতে পাচ্ছি না। এখন আমরা কি আশা করছি যে যেহেতু পশ্চিম এই সরকারের বিরোধিতা করছে তাদেরকে বাদ দিয়ে আমরা চলতে পারবো? এখানেই প্রশ্ন আসবে যে এই নির্বাচনের পরে যদি এখন কিছু না হয়, যদি ধরা যাক যে নির্বাচন হয়ে যাবে, এই নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমার কি এই 30 লাখ মেয়ে কি রাস্তায় নেমে আসবে না তখন? তাদের যদি হাতে ক্রয় ক্ষমতা না থাকে, ক্রয় ক্ষমতা কি থাকবে তাদের হাতে যদি আমাদের গার্মেন্টস রপ্তানির উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আসে? এবং সেই আসার তো ইন্ডিকেশন আছে, আমরা কেন সেটাকে শক্তভাবে বিবেচনা করছি না যে তারা এটা যাতে যদি কোনো অবস্থাতে যেন এটা না আসে? কারণ যদি আসে তাহলে তো এই মেয়েগুলোর এবং তাদের উপর যারা নির্ভরশীল তাদের তো ক্রয় ক্ষমতা থাকবে না। দুর্ভিক্ষ আপনি তখন কি করে ঠেকাবেন? আপনার এই 2.5 কোটি টনই হোক আর 4 কোটি টনই হোক চাল, আপনি তো রিলিফ দিয়ে সব কিছু সমাধান করতে পারবেন না। সবশেষে একটুখানি জিওপলিটিক্সের কথায় আসি। হ্যাঁ, জিওপলিটিক্যাল ভাগাভাগি ছিল, মাঝখানে একটু যেন মনে হচ্ছিল এককেন্দ্রিক হয়ে গেছে বিশ্ব, কাজে জিওপলিটিক্সের তেমন ব্যাপার স্যাপার নেই, কিন্তু তার মধ্যেও কিন্তু জিওপলিটিক্স ছিল না, এটা মনে করা ভুল হবে। এখন আমাদের মতো দেশের পক্ষে খুবই কঠিন, যেটা আপনি একটু দিলেন যে কোনো এক পক্ষ নেওয়া, আমাদের জন্য এক পক্ষ নেওয়া খুব কঠিন, কারণ আমাদের স্বার্থ আছে দুই পক্ষেই। এবং
কখনোই যে এক পক্ষ না নিয়ে পারা যায় না এটা কিন্তু না। দেয়ার আর এক্সাম্পলস। আপনি সুইজারল্যান্ডের কথা ভুলে যান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু পর্তুগালের মতো একটা ছোট শক্তি কিন্তু অংশগ্রহণ করেনি, একেবারে কেন্দ্রে থেকেও তারা কিন্তু তাদের এক ধরনের নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে। জার্মানির সাথে এবং ইয়াদের সাথে, অ্যালাইডদের সাথে সম্পর্ক এক ধরনের সমতা বজায় রেখেছে। তাদের একটা দ্বীপ দখল করে নিয়েছে অলমোস্ট ব্রিটিশরা ব্যবহার করার জন্য জার্মানির বিরুদ্ধে। সেটাও তারা খুব একটা কিছু মানে তারা কিছু অংশ ছেড়ে দেওয়া, কিছু মেনে নেওয়া, এই করেই কিন্তু যারা রিলেটিভলি দুর্বল তাদেরকে একটা মধ্যপন্থা বজায় রাখতে হয়। আমি মনে করি যে জিওপলিটিক্স প্রসঙ্গে বাংলাদেশের জন্য সেটাই হচ্ছে একমাত্র এক্সাম্পল। তবে যদি পৃথিবী এমন একটা সিচুয়েশনে দাঁড়ায় যে কোনো একটা দিকে আমাদেরকে যোগ দিতে হবেই, আমি মনে করি না যে আমেরিকার বিপক্ষে যাওয়ার আমাদের কোনো সুযোগ আছে। ধন্যবাদ।